মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু, বিচার কাজ সরাসরি সম্প্রচার করা চলছে। ওয়ার্ল্ড ফুড ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে আজ ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বৈঠক করবেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে। টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে দেশ প্রথমবারের মতো টিকাদান ক্যাম্পেইন, মৃত্যুর হার কমানো সম্ভব হবে। শ্রমিক হেনস্থার অভিযোগে ঢাকা ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ভয়াবহ সংঘর্ষে জড়ালো পাকিস্তান আফগানিস্তান, 15 সেনা হত্যার দাবি কাবুলের, চেকপোস্ট দখলের দাবি ইসলামাবাদের। এবং জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে আজ মুখোমুখি রংপুর খুলনা, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল 5টায় শুরু হবে ম্যাচ। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-তে শুরুতেই যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন, তারপরে আসামিদের আইনজীবী। বিচার কাজ সরাসরি সম্প্রচার হবে। এই মামলায় শেখ হাসিনার ছাড়াও 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন মামুন। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে, সরাসরি সম্প্রচার চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদের জন্য যে তাদের নিজস্ব আইন আছে, আর্মি অ্যাক্ট 1952, তাদের অধীনে বিচার করা যায় কিনা এই ডিবেটটা অনেক সময় তোলা হয়, কিন্তু এই আইনের প্রিয়াম্বল থেকে শুরু করে এই সেকশন 5 পর্যন্ত যে সেকশনগুলো আমি রিড আউট করলাম, সেখান থেকে স্পষ্ট যে এই বিচারের জন্য যে আইনটা করা হয়েছে টার্গেটিং দ্য ডিসিপ্লিন ফোর্স, এবং তারা যদি যুদ্ধ অপরাধ করে, জেনোসাইড করে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করে, তাদের লায়াবিলিটিটা কিভাবে ফিক্সড হবে সেটা করার জন্য স্পেশাল এই লটা, এবং এই লটা ওভাররাইডিং যে ক্ষমতাটা আছে, এটা যে প্রোটেক্টেড বাই দি কনস্টিটিউশন, সেইটা এখন আমি অনারেবল ট্রাইব্যুনালের সামনে প্লেস করব। বেশক কনস্টিটিউশনটা জেনোসাইড তো আছে, মানে জেনোসাইড তো ডেফিনেটলি জেনোসাইড তো দেখি আছে। Malad, I will refer Article 47 of the Constitution of Bangladesh. Malad, I will read out both English and Bangla. Section 47(1). No law providing for any of the following matters shall be deemed to be void on the ground that it is inconsistent with or takes away or abuses any of the rights guaranteed by this part. A. Compulsory acquisition, nationalization or requisition of any property or control of or management thereof, whether temporarily or permanently. B. Compulsory amalgamation of bodies carrying on the commercial or other undertakings. C. The extinction, modification, restriction or regulation of rights of directors, managers, agents and officers of any such bodies, or of the voting rights of persons owning shares of stock in whatever form they are in. D. Extinction, modification, restriction or regulation of rights to search for or win minerals or mineral oil. E. The carrying on by the government or by corporation owned, controlled or managed by the government of any trade, business, industry or service to exclusion, complete or complete.
ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে 4 দিনের সফরে ইতালির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বেলা 11:30 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনের আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি। দলটি বলছে, কিছু নিশ্চিত ব্যক্তির অপরাধের দায় কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর উপর চাপানো অনুচিত। শনিবার গুমের ঘটনায় সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, ন্যায় বিচার শুধু অতীতের ঘটনাগুলোর শাস্তির নিশ্চয়তা দেয় না, বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায় সেই নিশ্চয়তাও দেয়। গুরুতর অপরাধের দায় বা শাস্তি একান্তই সেই ব্যক্তির নিজের। ফ্যাসিস্ট আমলের টানা 3বারের বিতর্কিত নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। অবাধে ভোট দেওয়ার সুযোগ পাবেন জনগণ, এই আশায় বইতে শুরু করেছে ভোটের হাওয়া। ঢাকা 2 আসনে সম্ভাব্য প্রার্থীরা ব্যানার ফেস্টুন টানিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন, শুরু করেছেন জনসংযোগও। আসনগুলোর ভোটচিত্রের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ, জানাচ্ছেন তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। ঢাকা মেট্রোপলিটনের কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানা, দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড এবং সাভার ও কেরানীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 2 আসন। দেশ স্বাধীনতার পর 1973 সালে দেশের প্রথম নির্বাচনী গঠন করা হয় এই আসনটি। 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত এই আসনটি ছিল বিএনপির দখলে। এরপর থেকে আসনটি দখলে নেয় আওয়ামী লীগ। এর মধ্যে সর্বশেষ 3বারের নির্বাচনী বিতর্কিত। এই যে ভোট হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন, হ্যাঁ, কিন্তু আমরা তো চাই ভোট দেওয়ার জন্য, আমরা আমার সুষ্ঠু নির্বাচন এবং আমরা নির্বাচিত করতে চাই। আমরা কি চাবো? আমরা চাই ইলেকশন হইব, যে সময় হইব, 2 দিন আগে হোক আর পরে হোক, ভোট তো দিতে হইব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হওয়ার পর আসনটি জুড়ে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আমানুল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান সহ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ব্যানার ফেস্টুনে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। জামাত মনোনীত ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানও শুরু করেছে জনসংযোগ। এখানে আছে জামাত আছে, বাইরে হয় কিছুদিন পরপরই জামাত আর হইল বিএনপি। জি, এই না আর কোনো দল নাই। আমানুল্লাহ আমান ভাইয়ের ছেলে নির্বাচন পরিচালনা চালাইছে, আর জামাত তো দেই কিছু কিন্তু ওইটাই বেশি। প্রচারের নাম আছে জামায়াত ইসলামী আর হইল বিএনপি এরফান অমি, ব্যারিস্টার এরফান অমি, আর জামায়াত ইসলামীর ইঞ্জিনিয়ার ওই লোক, এই 2 জনের দেখি, আর তোকের দেখি না। ভোট প্রদানে আগ্রহ নিয়ে নির্বাচনের দিন গুনছে এখানকার ভোটাররা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles, Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো নুডলসই খান নাই। টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশজুড়ে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। সকালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, এই টিকাদানের মধ্য দিয়ে দেশে টাইফয়েডে মৃত্যু রোধ করা সম্ভব হবে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম।
রোববার সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025-এর উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এর মাধ্যমে টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী মাস জুড়ে শুরু হয়েছে এই টিকাদান ক্যাম্পেইন। সপ্তাহে বন্ধ থাকবে প্রতি শুক্রবার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, এই টিকাদানের মধ্য দিয়ে দেশে টাইফয়েডে মৃত্যু রোধ করা সম্ভব হবে। আমরা যদি প্রতিরোধের মধ্যে যেতে পারি, এখানে আপনারা শুনলেন বলা হচ্ছে 8,000 প্রতি বছর 8,000 মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাহলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এবার আমরা 5,000 শিশুকে, যাদের বয়স 9 মাস থেকে 15 বছর, তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। মহিলা ও শিশু উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, স্বাস্থ্য খাতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে এই টিকাদান ক্যাম্পেইন। এটা সারা দেশব্যাপী হতে যাচ্ছে। এটা খুবই একটা সুখবর আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য। এবং আমরা বাংলাদেশ সবসময় এই টিকাদান ক্যাম্পেইনগুলো খুবই সফলভাবে করেছে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অভিনন্দন জানাচ্ছি যে এটা এত বছর পর আমরা এই প্রথমবারের মতো করতে যাচ্ছি। 9 থেকে 15 বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে এই টিকার আওতায় আনা হবে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দর্শক, কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। লড়াই করতে জানে, সংগ্রাম করে নিজের অধিকার ছিনিয়ে আনতে জানে, তেমনি আবার সংগ্রাম করে লড়াই করে তার যে আর্থিক অবস্থা পরিবর্তন করতে জানে এবং একই সঙ্গে রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে জানে। একই সঙ্গে এই দেশের মানুষ সামনে এগিয়ে চলার পথ খুঁজে নিতে জানে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই সামনের যে পরীক্ষা, এই পরীক্ষা কঠিন পরীক্ষা। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম। আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না। এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায়। শান্তিপূর্ণভাবে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, যেখানে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের পার্লামেন্ট বেছে নেবে এবং তাদের সরকার বেছে নেবে। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এখানে মনোযোগ দিয়ে শুনেছেন কথা। শুধু একটা কথা আপনাদেরকে আবার অনুরোধ করব, যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সেই সুযোগ যেন আমরা না হারাই। আরেকটি কথা আছে, এই কথাটা খুব জরুরি। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের 1971 সালের ইতিহাসকে ভুলে যেতে। এটাও সবসময় মাথায় রাখতে হবে। 71-এ যুদ্ধ হয়েছিল বলে আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশ নিতে পারছি। তখন আমাদের বয়স, আমরা তখন যুবক, আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি। আমাদের মধ্যে এখানে অনেকে আছেন যারা সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে অংশ নিয়েছেন। এই 24-এও অংশ নিয়েছেন, 24শে জুলাইয়ের অংশে। গত শুক্রবার জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনার পর বৈষম্য বিরোধী ও পরিবহন শ্রমিক দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি শেষে এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে চালক ও শ্রমিকরা বলছেন তাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত বাস বন্ধ থাকবে। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান।
রোববার সকাল থেকে ময়মনসিংহ নগরীর বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। এই স্ট্যান্ড থেকে ইউনাইটেড এবং শৌখিন পরিবহনের অন্তত ৩০০ গাড়ি চলাচল করে। শুধু মাসকান্দা বাস টার্মিনাল নয়, বিভাগের ৪ জেলা সহ ঢাকাগামী কিশোরগঞ্জের বাস চলাচলও বন্ধ রয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। এখন আইসা দেখি যে বাসগুলা বন্ধ, কেন বন্ধ সেটা জানি না, কিন্তু এখন তো আমাদের সাধারণ যারা যাত্রী আছে তারা তো এখন বিশাল বিপাকে পড়ে গেছে। এখন এইগুলা কখন কি হয় না হয় এটা এখনো বলতে পারতেছি না, কিন্তু আমরা তো কর্মস্থলে যাওয়ার জন্য সবাই উপস্থিত হয়েছি, কর্মস্থলে যাবো, কিন্তু এখন যেতে পারছি না। বাস বন্ধ যাওয়ার তো সমস্যা হইতেছে, কিভাবে কেমনে যাই চিন্তা করতেছি। কালকে আমার পরীক্ষা, তার জন্য হচ্ছে আজকে আমার যেভাবেই হোক যাইতে হবে, তাই না? এখন কিভাবে যাবো সেটা বুঝতে পারছি না। দেখি আজকে সকাল থেকে না, এখন পর্যন্ত অবধি আমি দাঁড়াই আছি, কোনো বাস পাচ্ছি না। তবে আমরা চাই যে এই বিষয়টা সাধারণ জনগণ যেভাবে ভোগান্তি, এই ভোগান্তিটা আগে থেকে জানাইলে হয়তো আমরা এতটুকু কষ্ট ভোগ করতাম। বাসের চালক এবং শ্রমিকরা বলছেন তাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। স্ট্যান্ড নিয়ে কোনো রাজনীতি চলবে না। শ্রমিক সবার জন্য সেবা করে, সবার সেবা দেয়, তো শ্রমিকের উপর কোনো পাওয়ার চলবে না। ওনারা গাড়ি বন্ধ করার দাবি মানে কেন করবে? মানে পরিবহনে আমাদের সুযোগ, পরিবহনে কোনো রাজনীতি চলবে না, পরিবহন চলবে শুধু আমাদের শ্রমিক রাজনীতিতে। হেনস্থার অভিযোগে গ্রেপ্তার শ্রমিক অরুণ বিশ্বাসের মুক্তিসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। অনির্দিষ্টকালের জন্য ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন আমাদের জানাবেন। যাত্রীদের ভোগান্তি কিন্তু একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ যারা শ্রমিক রয়েছেন তারা বলছেন যে বিশ্বাসের মুক্তি এবং বাস বন্ধের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত না যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই বাস চলাচল বন্ধ রাখবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। অর্থাৎ তারা কিন্তু দেখেছে যে সকাল থেকে ইউনাইটেড কাউন্টারের সামনে অর্থাৎ মাসকান্দা বাস টার্মিনালে তারা অবস্থান কর্মসূচি করছেন এবং তারা বলছেন যে তাদের পক্ষে সিদ্ধান্ত না আসলে অর্থাৎ তারা যেই যৌক্তিক দাবি করছেন অরুণ বিশ্বাসের মুক্তি এবং গতকাল যে 16 বাস বন্ধের সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এতে আমরা দেখেছি ময়মনসিংহ সহ 5 জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু একেবারেই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সকাল থেকে বিভিন্ন যাত্রীরা বাস স্ট্যান্ডে এসে কিন্তু তারা ঘুরে যাচ্ছেন এবং তারা বলছেন হুটহাট করে এরকম সিদ্ধান্তের কারণে তাদেরকে কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে পড়তে হয়েছে। এই সিদ্ধান্ত দ্রুত সরে আসবেন শ্রমিকরা এবং এই বিষয়ে প্রশাসন পদক্ষেপ নেবেন সেই বিষয়ের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে জেলা মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ এবং পুলিশ কমিশনের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে সেটি সমাধানের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু ঢাকায় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন এবং সেটি কিভাবে দ্রুত নিরসন করা যায় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ মূল কথা হচ্ছে এখানকার বাস চালক এবং বাস চালকের সহকারী যারা রয়েছেন তারা বলছেন যে 16টি বাস যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে তারা কিন্তু শত শত শ্রমিক যারা আছেন তারা বেকার হয়ে পড়বেন এবং তাদের কিন্তু একেবারে পরিবার পরিজন নিয়ে অনেকটাই বিপাকের মধ্যে পড়তে হবে। অর্থাৎ সেই বিষয়টি তারা কোনোভাবেই মানতে নারাজ। অর্থাৎ তারা বলছেন যে বাস মালিক যেই হোক না কেন বাস চলাচল কিন্তু স্বাভাবিক রাখতে হবে, কোনো বাস এখান থেকে বন্ধ হবে না সেই বিষয়টি তারা বলছিলেন। এবং বাস চলাচল যদি বন্ধ হয়ে যায় অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক বাস যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে অনেকটা বিপাকের মধ্যে পড়বেন এবং সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছিলেন। এবং তারা বলছেন যে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত আসলেই তারা কিন্তু তাদের যে ধর্মঘট সেটি কিন্তু তারা প্রত্যাহার করে নেবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, অনির্দিষ্টকালের জন্য ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস। প্রতিরক্ষা কাজে হেক্সাগার্ড রোভার উদ্ভাবন করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ। আর উদ্ভাবনীতে মুগ্ধ হয়ে তরুণ এই উদ্ভাবকের পাশে দাঁড়িয়েছেন আমরা বিএনপি পরিবার এবং এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খায়রুজ্জামান সেতুর রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান।
সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেগি ইউনিভার্সিটিতে 4 দিন ব্যাপী আয়োজিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 2025 প্রতিযোগিতায় প্রদর্শন করা হয় জিহাদের উদ্ভাবনী হেক্সাগার্ড রোভার। জিহাদের উপস্থাপনায় আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক পান জিহাদ। হেক্সাগার্ড রোভারে রয়েছে 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করার ক্ষমতা ও স্টেইনলেস স্টিল বডি। এছাড়া শিল্প কারখানায় বিষাক্ত গ্যাস শনাক্ত করা, বন্যপ্রাণী নিয়ন্ত্রণ করা এবং যুদ্ধ বা দুর্যোগ এলাকায় খাদ্য ও ওষুধ পৌঁছে দিয়ে ভয়েস কমিউনিকেশনের মাধ্যমে মানুষকে আশ্বস্ত করার মতো মানবিক কাজও করবে এই রোবট। জরুরি পরিস্থিতি, দুর্যোগ মোকাবিলা এবং সামরিক নিরাপত্তার কথা মাথায় রেখে রোবটটি তৈরি করেছে জিহাদ। তারা আমাকে পাশে থাকার জন্য এসেছেন এবং আমাকে বলেছেন যে ভবিষ্যতেও তারা আমার পাশে থাকবেন এবং আমার গবেষণা যেন কোনোদিন থেমে না যায় সেই বিষয়টা তারা দেখবেন। সেজন্য আমি সত্যি কৃতজ্ঞ জনাব তারেক রহমান স্যারের প্রতি। জিহাদের এই রোবটটি অগ্নিকাণ্ডে পতিতদের উদ্ধার করে সামরিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোথাও ক্ষতিগ্রস্ত, মেধাসম্পন্ন বা কোথাও বৈষম্য শিকার, কোথাও আহত, কোথাও নিহত, সর্বক্ষেত্রে আমরা বিরাজ করছি। শনিবার দুপুরে জিহাদের সাথে সাক্ষাৎ করতে তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনায় আসেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। এ সময় তাকে দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়। আমরা কিন্তু এ পর্যন্ত আপনারা দেখবেন মানিকগঞ্জে যে প্লেন বিমান আবিষ্কার করে সে কিন্তু উড়াল দিছে, ও কিন্তু সবসময় সাথে যোগাযোগ রাখতেছে। আজকে ইঞ্জিন, কালকে ওটা লাগবে, আমরা কিন্তু আছি তার পাশে। আমরা বিএনপি পরিবার সহযোগিতার হাত বাড়ানোয় জিহাদ ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই অর্জনের জন্য আজকে বিএনপি পরিবার আজকে সবাই তার পাশে দাঁড়িয়ে আজকে আমার বাড়িতে তারা এসে তাকে সম্মাননা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। এটা আমার জন্য গর্ব, বাংলাদেশের জন্য গর্ব। জিহাদের পরিবারের যে কোনো প্রয়োজনে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন এই জনপ্রতিনিধি। তার এই কৃতিত্ব নিয়ে আমরা গর্ব করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি যে আমাদের এই প্রতিভাকে আপনারা অনুপ্রাণিত করতে এসেছেন। জিহাদের এই উদ্ভাবনী দেশের যে কোনো অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা এলাকাবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সময় পার করছেন রাকসু নির্বাচনের প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচার সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। প্রচারণা যেহেতু একেবারেই শেষের দিকে, 16ই অক্টোবর যেহেতু ভোট গ্রহণ, ফলে প্রার্থীরা তাদের কোনো সময় নষ্ট করতে যাচ্ছেন না। তারা ছুটছেন ভোটারদের কাছে এবং যে পরিবহন মার্কেটে আমরা যেখানে আছি সেখানে যদি দেখাই যে ভোটাররা, যে প্রার্থী যারা আছেন তারা ছুটছেন ভোটারদের কাছে এবং তারা প্রচারণা চালাচ্ছেন। তাদের যে ব্যালট নাম্বার সেটি দিয়ে তারা ভোট চাচ্ছেন। যেটা একেবারে শেষ মুহূর্তে প্রচারণা কেমন হচ্ছে এবং ভোটের পরিবেশ কেমন আছে এটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, একেবারে তো প্রচারণার শেষ দিকে, কেমন প্রচারণা চালালেন এতদিন, ভোটের পরিবেশ কেমন দেখছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা প্রচারণা চালাচ্ছি। আমরা তো বেশ দীর্ঘ একটা সময় পেয়েছি। ছুটির আগে আমরা প্রচারণা করেছি এবং ছুটির পরেও করছি, কিন্তু তারপরও ভোটারদের কাছে যখন যাচ্ছি তারা কোনো রকম বিরক্তি প্রকাশ করছে না। তারা আমাদেরকে খুব ভালোভাবেই গ্রহণ করছে। তো এটা আমাদের জন্য অনুপ্রেরণার এবং এতে করে বোঝা যাচ্ছে যে একটা সুন্দর রাকসু আসলে সকল শিক্ষার্থীদের প্রাণের একটা চাওয়া। তো আমরা সবার কাছেই পৌঁছানোর চেষ্টা করছি। যদিও ভোটার তো প্রায় 30,000, তো সবার কাছে পৌঁছানো আমাদের জন্য কঠিন। তারপর আমরা আমাদের জায়গা থেকে আবাসিক অনাবাসিক সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম একজন প্রার্থীর সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে একেবারে শেষ সময়ে, ফলে তারা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। যদিও প্রায় 30,000 ভোটার, তাদের কাছে যাওয়া একটু কঠিন এবং বেশিরভাগ শিক্ষার্থী হলের বাইরে থাকেন, ফলে তাদের কাছে পৌঁছানোটাও কঠিন। তারপরে তারা চেষ্টা করছেন ব্যালট নম্বরটি নিয়ে নিজেদের যে পরিচিতি সেই নম্বরটি তুলে ধরে তাদের পদের পক্ষে ভোট চাওয়ার জন্য। বলা যায় একটা উৎসব মুখর রাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন উদ্যোগ গ্রহণ করেছে, শিক্ষার্থীরাও প্রত্যাশা করছেন 16ই অক্টোবর উৎসব মুখর পরিবেশে হবে রাকসু নির্বাচন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।